নমস্কার, স্বাগতম সবাইকে আমাদের পডকাস্ট জমিয়ে আড্ডাতে। আজ আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ ও মূলধনের সাময়িক বৃদ্ধির কারণ কী। আর যে কোনো অনুষ্ঠানে যেমন একটা নামকরণ থাকে, আমরা অনুষ্ঠানের নাম রেখেছি বিনিয়োগে শুরু, স্বপ্নে গন্তব্য, নর্থ 24 পরগনা বিনিয়োগ যাত্রা। আমাদের আজকের অতিথি মিস্টার জয়দীপ বন্দ্যোপাধ্যায়। জয়দীপ দা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ সূর্য, আমাকে ডাকার জন্য তোমাদের এই অনুষ্ঠানে। আমি সত্যিই অনেক অনার্ড ফিল করছি। বাট একটা কথা সূর্য, আমি তোমাকে প্রথমেই জানতে চাইব যে নর্থ 24 পরগনায় নিয়ে তুমি পডকাস্ট করছো, তুমি সেখানে আমাকে কোথা থেকে খুঁজে পেলে? আমি কেন অ্যাকচুয়ালি? আমি যখন জয়দীপদা অ্যাকচুয়ালি রিসার্চ শুরু করি নর্থ 24 পরগনার ওপরে, তখন আমি সবথেকে বেশি অবাক হয়ে যাই যে একটি দৈনিক সংবাদপত্রে বেরিয়েছিল যে ভারতবর্ষের টপ 10 ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসছে নর্থ 24 পরগনা। কিসে এসেছে? শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টে। তো এটা আমাকে তো অবাক করেছিলই। পরবর্তীকালে এটা নিয়ে রিসার্চ করতে করতে তখন আপনার খোঁজ পেলাম এবং সেইখানে থেকে আপনার সঙ্গে যোগাযোগ, এবং তারপরেই আজকের এই পডকাস্ট। ধন্যবাদ তোমাকে। আমরা যেরমভাবে শুরু করেছিলাম, প্রথমে আমার লাইফ শুরু হয়েছিল কিন্তু চাকরির থেকে। আচ্ছা, আমি একটা এক্সপোর্ট ইম্পোর্ট ফার্মে অ্যাজ এ এক্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট প্রথম আমি জীবন শুরু করি। সেখানে আমি এক্সপোর্ট ডকুমেন্টেশন এরম ধরনের কিছু কাজ করতাম। আফটারওয়ার্ডস অ্যাকচুয়ালি আমার মনে হয় যে না, এর থেকে বেরিয়ে আরও কিছু করা উচিত। তো সেখান থেকে আমি আস্তে আস্তে সেলসের দিকে নিজেকে নিয়োজিত করি। করতে গিয়ে কি হলো, আমি হঠাৎ করে যে সি ফ্রেট ট্রেড যেটাকে বলে, কন্টেনার সার্ভিস যেটা, সেটাতে আমি চাকরি করি। তো বেশ কিছুদিন চাকরি করার পরে, অ্যারাউন্ড 5 ইয়ার্স চাকরি করার পরে, ধরো আমার একটা সময় মনে হয় যে যেটা আমি করছি সেটা এমনিতে ঠিক আছে, বাট সামহাও হয়তো আমি হ্যাপি না। সেটা যে কোনো কারণেই বলো, আমার চাকরি এমনিতে ঠিকঠাকই চলছিল, বাট যে কোনো কারণে আমি ঠিক স্যাটিসফাইড হতে পারছিলাম না। সো ওয়ান ফাইন মর্নিং আমি ডিসাইড করলাম যে একটা ব্রেক নেওয়া উচিত, এবং এর থেকে বেরিয়ে গিয়ে আমার একটুখানি নিজেকে ফ্রি করে নিজেকে একটু চিন্তা করা উচিত। কারণ নিজেকে এই জবলেস অবস্থায় না পেলে আমি হয়তো ডিসকভার করতে পারছি না যে আমার কাজ কি বা আমার পোটেনশিয়ালটা ঠিক কোন দিকে। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি ডেলিবারেটলি আপনি নিজেকে জবলেস করেছিলেন যাতে আপনি আপনার নিজেকে খুঁজে পেতে পারেন, বা ভবিষ্যতে একটা অনিশ্চয়তার মধ্যে নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যাতে আপনি আরও ভালো একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করতে পারেন। কিছুটা বলতে পারো তাই, কিছুটা বলতে পারো যে এটা এক ধরনের মানে যেটা থাকে যুবক বয়সে সবারই একটা উদ্যম থাকে। তো সেখান থেকে তৈরি হয়েছিল যে কিছু এটা করতে হবে, যেটা করছি সেটা চলে যাচ্ছে, বাট আমার মনে হয়েছিল যে আমার আর একটু কিছু ভালো করা উচিত। তো সেই সময় হঠাৎ করে আমার বাবাও একটু অসুস্থ হয়ে পড়েন, আর আমি একটা অপরচুনিটি পেয়ে যাই এই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টরে। হঠাৎ করে ভারতের প্রাচীনতম যে মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ডের সঙ্গে নিজেকে যুক্ত করার, এবং আমি সেখানে যুক্ত হই। জার্নি শুরু হয়, প্রথম থেকে শেখার পর্ব ছিল। তখন যদিও মিউচুয়াল ফান্ড এরকমভাবে ছিল না, তখন যেমনভাবে বাকি স্কিমগুলো শিখতে হয়, কি হয়, ইনভেস্টমেন্ট কি, কেন দরকার, মানুষ কেন টাকা জমায়, খুব বেসিক প্রশ্নগুলো তখন অ্যাড্রেস করতে হতো। মানুষ কিরমভাবে টাকা জমাতে পারে, তার উদ্দেশ্যগুলো কি, কিরমভাবে সেগুলো নিয়োজিত হয়, মানে কিরমভাবে সেগুলো মানুষ পরিচালনা করে, এবং মানুষ কিরমভাবে আস্তে আস্তে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে নিজের জমানো পুঁজির মাধ্যমে। সেটাই ইনিশিয়ালি শুরু ছিল। তার মানে আপনি যেটা বলছেন, এই যে ডিজিটাল লিটারেসি ব্যাপারটা আগে অতটা ছিল না, কিন্তু ধীরে ধীরে আপনি কি লক্ষ্য করেছেন যে আগে যারা বিনিয়োগ করতেন এবং বর্তমানে যারা করছেন, কারণ আপনি একটা প্রায় 25 বছরের ওপর এই ফিল্ডে রয়েছেন, তাদের আচরণগত কোনো পরিবর্তন হয়েছে? দেখো, কিছু আচরণগত পরিবর্তন তো অবশ্যই হয়েছে। মানুষের কাছে ডিজিটাইজেশন হওয়ার ফলে এবং ইন্টারনেট আসার ফলে
মানুষের কাছে অনেক বেশি রকমভাবে ইনফরমেশানগুলো সহজলভ্য হয়েছে। মানুষ অনেক ভালো রকমভাবে তাদের প্রয়োজন অনুভব করতে পারছে এবং তাদের প্রয়োজনগুলোকে অনুভব করে তারা তাদের মতন করে ডিসিশান নিতে পারছে। এক্ষেত্রে আমাদের একটা বড় সুবিধা হয়েছে যে আজকের দিনে যে কোনো লোকের কাছে, ধরো সারা পৃথিবীর যে কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশান গ্যাদার করা, সারা পৃথিবীতে কিরমভাবে লোকেরা অর্থনীতির সঙ্গে নিজেদেরকে জুড়ে এরমভাবে স্টক মার্কেট রিলেটেড অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেদের ফরচুন তৈরি করেছে, বিভিন্ন ধরনের লোকের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে শেখা, এইগুলোর মাধ্যমে তো ডেফিনেটলি লোকের মধ্যে অনেকভাবে অ্যাওয়ারনেস এসছে এবং ভারতের সরকারও অনেক বড় রকমভাবে এটাকে প্রমোট করেছে। ভারত সরকারও চেয়েছে যে অ্যাকচুয়ালি যাতে সাধারণ মানুষের বিনিয়োগ আস্তে আস্তে বাজারমুখী হয় এবং সেখানে ভারত সরকার নিজেদের সব রকমভাবে, মানে আমি প্রথমে বলবো যে সেবির তৈরি হওয়ার পর থেকে সেবির মাধ্যমে রেগুলেশন আনা, জিনিসটাকে ট্রান্সপারেন্ট করা এবং জিনিসটাকে আস্তে আস্তে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য করে তোলা, যার মাধ্যমে মানুষ আর কি সব দিক থেকে এগিয়েছে। তো ডিজিটাইজেশন বলো, সরকারের বলো, অ্যাক্টিভিটি বলো, সঙ্গে সঙ্গে লিবারালাইজেশনের পর থেকে ভারতের অর্থনৈতিক যে উন্নতি বলো, এই সবগুলোই কাজ করেছে এবং এইগুলোর মধ্যে আমি তোমাকে বলতে পারি যে আমি খুব সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যে ভারতের ওই ট্রান্সফরমেশনের সময়টা এই বিনিয়োগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম আর কি। আচ্ছা, এটা খুব সুন্দর বলেছেন যে আমি খুব ভাগ্যবান, খুব কম লোকে এটা বলে। এবং কিন্তু এই যে আমরা যদি দেখি জেলা ভিত্তিক যদি র্যাঙ্কিং যেভাবে বেরিয়েছিল, উত্তর 24 পরগনার মতন জেলায় যেখানে হয়তো পপুলেশনটা অনেক, লোকের কাছে হাতে ইনভেস্টেবল সারপ্লাস যাকে বলে সেটাও অনেক, কিন্তু মেনলি পঞ্জি স্কিমগুলোতে একটা সময় চলে যাচ্ছিল, সেখান থেকে শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা ডেট ফান্ড যাকে বলা হয়, সেটা কিভাবে আস্তে আস্তে ঘুরলো বা পরিবর্তন হলো, এবং সেখানে তো আপনাদের একটা বড় রোল ছিল। সেটাতে আমাদের যেমন একটা বড় রোল ছিল সূর্য, তেমন একটা খুব বড় রকম রোল ছিল আরবানাইজেশনের। তুমি যদি লাস্ট 20 বছরে উত্তর 24 পরগনার জিওগ্রাফিক্যাল দেখো এবং ডেমোগ্রাফিক্যাল দেখো, দুটো দিক থেকেই কিন্তু উত্তর 24 পরগনা প্রচণ্ডভাবে এগিয়েছে এবং এই আরবানাইজেশনের ফলে উত্তর 24 পরগনার মধ্যে সব রকম বিকাশ যাকে বলে, যেমন ধরো স্কুল শিক্ষা থেকে আরম্ভ করে কলেজ এবং বিভিন্ন ধরনের মানে ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ধরনের যে সুবিধাগুলো লোকের মধ্যে এডুকেশন পৌঁছে দেওয়া, এইসবগুলোর জন্য সরকারও প্রত্যেক সময় এগিয়ে এসছে, কাজ করেছে এবং আস্তে আস্তে লোকরাও আধুনিকতার মানসিকতা হয়েছে এবং আধুনিক মানসিকতার সঙ্গে লোকেরা আস্তে আস্তে আধুনিক বিনিয়োগ পদ্ধতি এবং কিরমভাবে তারা জীবনে এগিয়ে যেতে পারে এবং তাদের লাইফে কি দরকার আছে সেইগুলোকে বুঝতে শিখেছে। এই সব কিছুরই একটা ইম্প্যাক্ট আছে, কোনো কিছুর একটার ইম্প্যাক্ট বললে মানে হয়তো জিনিসটাকে ঠিক বোঝা যাবে না, তবে এটা ঠিক যে সরকারেরও প্রচণ্ড উৎসাহ ছিল এই ব্যাপারটায় এবং আরবানাইজেশনটাও একটা বিশাল বড়োভাবে কন্ট্রিবিউট করেছে। আপনি যখন ওই 2000 নাগাদ শুরু করলেন মোটামুটি, তাই তো? তো সেই সময় তো লোককে মিউচুয়াল ফান্ড জিনিসটা বোঝানো খুব কঠিন ছিল, এবং এসআইপি যেটা এখন সবাই প্রায় জেনে গেছে, নতুন কেউ চাকরিতে ঢুকলে একটা এসআইপি জোর করে অনেকটা সময় করিয়েও দেয়, কেউ না কেউ এসে করিয়ে দেয়। সেই সময় একটা মানে বিখ্যাত বলতে গেলে ভারতবর্ষের সবথেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্টমেন্ট ছাড়া লোকে বুঝতো না। সেইখান থেকে আপনি যে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন, সেই জার্নিটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। না দেখো, 2000 সালে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে এরকমভাবে ঠিক ইনভেস্টমেন্টের জায়গাটা ছিল না। তোমার হয়তো মনে থাকবে যে 2000 সালের সময় যখন বিভিন্ন অর্থনৈতিক সংস্থায় যারা কাজ করতো তাদেরকে ম্যাক্সিমাম লোককে এজেন্ট বলা হতো এবং সত্যি কথা বলতে কি 2000 সাল বা ওই সময়টাই আস্তে আস্তে ব্যাংকের যে ক্যালকাটা ক্লিয়ারিং এরিয়া, তখনকার দিনে আজকের লোককে শুনলে হাসবে যে তখনকার দিনে কলকাতা ক্লিয়ারিং আলাদা ছিল এবং নর্থ 24 পরগনার বিশাল জায়গা, এটা সব আলাদা ক্লিয়ারিং এরিয়ার মধ্যে পড়তো। আচ্ছা। এবং তারপরে আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে এই যে অটো ডেবিট তৈরি হওয়া, ক্লিয়ারিং যে এরিয়া বাড়া, এইগুলো তুমি প্রত্যেকটাই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অঙ্গ বলতে পারো, যেগুলোর মাধ্যমে আস্তে আস্তে সব লোকের কাছে ব্যাংকিংয়ের সুবিধা পৌঁছে দেওয়া। এখন যেমন ধরো একটা জিনিস আমরা খুব দেখি যে
এই যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে দিয়েছে সরকার। এই যে ধরো লোকের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা, লোকের ব্যাংকিং সম্বন্ধে বেসিক জানা, লোকের টাকা ব্যাংকে রাখা, এই ধরনের সঞ্চয়ের থেকে প্রোৎসাহন দেওয়া, লোককে যে উৎসাহিত করা, এইগুলো তো সরকার করেছে। এবং আমার মনে হয় 2006 সাল বা 5 সাল এরকম হবে, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, এই সময়টা আমাদের দেশে এসআইপিটা ইন্ট্রোডিউসড হয়েছিল প্রথমে পিডিসির মাধ্যমে। মানে তো ওই 30টা আমরা চেক, 20টা ইনিশিয়ালি চেক। 6টা চেক মিনিমাম দিয়ে মোটামুটি এসআইপি চালু করতে হতো। বাট উইদিন এ ইয়ার অ্যাকচুয়ালি সিনারিওটা চেঞ্জ হয়ে যায়, মেবি ইন সেকেন্ড হাফ অফ 2006 অর আর্লি 2007-এ আস্তে আস্তে এই ক্যালকাটা ক্লিয়ারিংটার এরিয়া বাড়তে থাকে। এবং এখন যেমন ধরো সারা ভারতই একই ক্লিয়ারিংয়ের মধ্যে পড়ে, তুমি সারা ভারতের মধ্যে যেখান থেকে সেখানে ঠিক। তুমি টাকাটাকে যে কোনো সময় পাঠাতে পারো। তো এই সুবিধাগুলো তো হয়ে যায়। তো এই সুবিধাটা হওয়ার পরে এসআইপি কনসেপ্টটার মেন গ্রোথটা হয়েছে অ্যাকচুয়ালি। কারণ দেখো মাসে মাসে বিনিয়োগের ক্ষেত্রে এটা তো খুবই কঠিন একটা বা মানে কঠিনভাবে পরিচালনা করার মতন বিষয় যদি চেক কালেক্ট করে করে প্রতি মাসে জমা দিতে হয়। তো দ্যাট ইজ নট পসিবল। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন একটা অটো ডেবিট ম্যান্ডেটের মাধ্যমে লোকেদের পক্ষে বিনিয়োগ করতে সুবিধা হয়েছে। সরকারও এখানে ধরো অ্যাকাউন্ট করে দিয়েছে, ডিজিটাইজেশনের সম্বন্ধে মানুষ জানতে পেরেছে। এখন যেটা স্ক্রিন বেস ট্রেডিং সিস্টেম এখন যেটা এসছে, যেটা ধরো স্টক মার্কেটে আগে যেটা হতো যে লোকে ডাক দিত বা যেগুলো হতো সেইগুলো থেকে বেরিয়ে গিয়ে এখন যেটা রিং কনসেপ্ট থেকে বেরিয়ে গিয়ে এখন যেটা ওই 1994 বোধহয় সেবি শুরু হয়েছিল স্ক্রিন বেস এনএসসি থেকে আর কি 95 থেকে যেটা চালু হয়েছিল। শুরু হয়েছিল। 95 থেকে এনএসসি চালু হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে স্ক্রিন বেস ট্রেডিং সিস্টেম দেখা, লোকের কাছে ট্রান্সপারেন্ট থাকা, আমি কত দামে শেয়ার কিনছি বেচছি। তাতে কি হয় বলো তো, এটাতে সবাই যে শেয়ার কিনবে তা নয়, কিন্তু মানুষের মধ্যে একটা বিশ্বাস থাকে যে আমার টাকা কোথাও চিটিং হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে যে আমি কোনো একটা স্টক কিনলাম, তাহলে এই দামে কিনলাম। তো আমি যদি এটা দেখতে পারি, আমার যদি পুরো সিস্টেমটার উপর একটা বিশ্বাস থাকে, ন্যাচারালি কী হবে কি আমি সেই সিস্টেমটা যার মাধ্যমে পার্টিসিপেট করি, আমি নিজে ব্রোকারের কাছে ডিম্যাট খুলে আমি একটা স্টক কিনি, কি আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নিজের বিনিয়োগের জায়গা তৈরি করি, সেটা তৈরি করতে মানুষ একটু এগিয়ে এসছে। নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে, নর্থ চব্বিশ পরগনা বড় ডিস্ট্রিক্ট, প্রচুর ব্যাংক ডিপোজিট আগেও ছিল। পোস্ট অফিস ডিপোজিটে নর্থ চব্বিশ পরগনা খুবই ভালো করতো আগে। তোমাকে আমি বলি, মনে হয় পোস্ট অফিস ডিপোজিটে নর্থ চব্বিশ পরগনা ওয়ান অফ দ্য বেস্ট ছিল অনেক বছর ধরে আগেই। তো টাকাটা নর্থ চব্বিশ পরগনায় মোটামুটি ছিল। এবার ধরো যেটা হয়েছে আমাদের 2003-এর পরে যখন এমফি সার্টিফিকেশান শুরু হলো, এনআইএসএম মডিউল থেকে শুরু করে যেরমভাবে একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে লোকেদের একটা বেসিক নলেজ তৈরি করে দিল সরকার, যে যাকে ডিস্ট্রিবিউট করতে হবে তাকে এইটুকু তো জানতেই হবে। ন্যাচারালি সে আবার লোককে জানাতে শুরু করলো। আজকে ধরো আমরা যে এই অনুষ্ঠানটা করছি, এটাও তো কিছু লোকের ক্ষেত্রে অ্যাওয়ারনেসের কাজ করবে। কিছু লোক তো জানবে এর থেকেও যে ঠিক আছে মিউচুয়াল ফান্ড কী বা কিরমভাবে হচ্ছে, বা নর্থ চব্বিশ পরগনা এত ভালো কাজ করছে, তুমি যে উদ্যোগটা নিয়েছো এই উদ্যোগটাও তো একটা এতেই উৎসাহিত করবে লোককে। আজকে যদি 2জন 5জন 10জন লোকও এটা থেকে শুনে বোঝে যে না ঠিক আছে তার করা উচিত, বা সে কিরমভাবে বিনিয়োগের পথে তার এগোনো উচিত, তার জীবনের লাইফের গোল কিরমভাবে সেট করতে হয়, বা তার একটা ইনকামের পরে বাজেটিং করা উচিত, সে যত মানে ক্ষুদ্র ইনকামই সে করুক, এবং তার থেকেও তার যে একটা বিনিয়োগের থেকে মানে বিনিয়োগের দিকে তাকানো উচিত। বিকজ যেহেতু এখন ধরো ইনফ্লেশন একটু হাই, মানুষ বুঝতে পারছে যে শুধুমাত্র ব্যাংকে টাকা রেখে বা শুধুমাত্র সেফ ইনভেস্টমেন্ট করে হয়তো আমাদের পক্ষে যে কাঙ্ক্ষিত রিটার্ন যাকে বলে, যদিও রিটার্ন আমাদের কারোর হাতে থাকে না, তবুও ধরো কাঙ্ক্ষিত রিটার্ন হয়তো পাওয়াটা একটু মুশকিল। সেক্ষেত্রে মানুষ নিজেরাও উৎসাহিত হয়ে এগিয়ে আসছে। আমরাও যতটুকু পারছি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে, এই একটা সেবির প্রোগ্রাম আছে আইএপি বলে, ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে মানুষ যাতে জানে, মানুষ যাতে আরও এগিয়ে আসে, সেইগুলোরও চেষ্টা চলছে। এবং ধরো এই যে ক্রিকেট খেলার মধ্যে মিউচুয়াল ফান্ড সেই বিজ্ঞাপন, এটা এখন খুবই পপুলার, কেন যেহেতু এত বড় বড় বিখ্যাত ক্রিকেটাররা সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং ধরো রোহিত শর্মা, এই ধরনের বড় বড় ক্রিকেটাররা এইসব অ্যাডভার্টাইজমেন্টে পার্টিসিপেট করছে। তো ন্যাচারালি মিউচুয়াল ফান্ডের প্রতি একটা অ্যাওয়ারনেস তো তৈরি হচ্ছেই। এবং এতে নর্থ চব্বিশ পরগনার পপুলেশন যেহেতু বেশি, আরবানাইজেশন বেশি হয়েছে, তো ন্যাচারালি নর্থ চব্বিশ পরগনা অনেকটাই এগিয়ে সেই ব্যাপারটা।